এই যে গণতন্ত্র যে বিপন্ন, সংবিধান যে তার আইনি অধিকারগুলি মর্যাদা দিচ্ছে না এই রাষ্ট্র, এই প্রশাসন, সেটা আমরা প্রত্যক্ষ দেখতে পেরেছি এই বেলডাঙ্গা। সংবিধানে এই যে 4টে স্তম্ভর কথা বলা হয়েছে, তাতে সংবাদপত্রকে তো নিশ্চিতভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, 4র্থ স্তম্ভ বলা হয়েছে। কিন্তু সরাসরি মানুষের সঙ্গে যুক্ত সমস্ত ব্যাপারেই, সে সামাজিক, রাজনৈতিক, যেইভাবেই হোক না কেন, একদম সরাসরি প্রত্যক্ষ মুখোমুখি হচ্ছে সংবাদপত্র, অর্থাৎ 4র্থ স্তম্ভ। এই 4র্থ স্তম্ভের নিরাপত্তা দেবে কে? সংবিধানে এই যে গুরুত্ব দেওয়া হয়েছে সংবাদপত্রকে, অথচ তার পাশে রাষ্ট্র নেই। আমাদের সাংবাদিক বন্ধু দেবাশিসদার কথা ধরেই বলি যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে 4 জনকে এই পর্যন্ত ধরা হয়েছে শোভা মাইতিকে নিগ্রহ এবং অন্য সাংবাদিককে হেনস্থা করার জন্য, শুধুমাত্র গ্রেপ্তার করলাম, তারপর দেখা যায় চুপচাপ বেশ কিছুদিন পরে দুষ্কৃতীরা আবার ছাড়া পেয়ে যায়, তা যেন হয় না। একটা ঘটনার উল্লেখ করি, প্রতিদিন পত্রিকার এক সাংবাদিককে চুচুড়ায় হেনস্থা করা হয়েছিল, মানে হুগলির বুকে, তার জন্য কিন্তু 9 বছর তার শাস্তি হয়েছিল। তাহলে একজন মহিলা সাংবাদিককে যেভাবে মানে হেনস্থা করা হয়েছে, আমি তার কথাতেই বলি যে তিনি লিখে বলেছেন পরবর্তীকালে যে 2 জন আমাকে পাজাগোলা করে তুলে নিল, আর একজন চুল ধরে টানছিল, কেউ পা ধরে টানছিল, কেউ জামা ধরে টানছিল। তাহলে এইরকম মানে দুষ্কৃতীদের কিরকম শাস্তি হবে সেটা যেন আমরা পরবর্তীকালে দেখতে পাই। শোভা মাইতি শুধু নয়, মানে দিনের পর দিন যখনই আমরা কোনো রকম সংবাদ করতে যাই, একটু মানে বেকায়দার সংবাদ, সঙ্গে সঙ্গে সেখানে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সে যে কোনো রাজনৈতিক দলই হোক বা মানে শাসক থেকে বিরোধী, যার যেখানে পাওয়ার আছে সে সেভাবেই রুখে দাঁড়ায়। তাই সবার শাস্তি চাই, যারা ধরা পড়েছে এবং যারা এখনো ধরা পড়েনি, যেগুলি ফুটেজে দেখা গিয়েছে হাতে লাঠি বড় বড় বাঁশ নিয়ে এসছে তারা পেটাতে, তাদের কঠোর শাস্তি চাই। শোভা মাইতির পাশে আমরা আছি এবং অন্য সাংবাদিক যারা যখনই হেনস্থা হবেন, আমি করি সব সাংবাদিক সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ুন, মিছিল করুন, মিটিং করুন, তাদের পাশে দাঁড়ান। তাই শোভা মাইতি শুধু না, সব সাংবাদিকের পাশে আমরা আছি। ধন্যবাদ সবাইকে। আপনারা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন বক্তাদের মুখ থেকে শুনেছেন যে আজকের আমাদের সাংবাদিকদের কলম, ক্যামেরা সমস্ত কিছু ছেড়ে রাজপথে তাদের নামতে হয়েছে। কেন নামতে হয়েছে? ইতিমধ্যেই বিভিন্ন সংবাদপত্র, বৈদ্যুতিন মাধ্যমে আপনারা জেনেছেন। আমরা যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আজকে আপনাদের ভাবতে হবে যে আমরা কেন রাজপথে নামলাম। দেখুন, একজন সাংবাদিকের কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় থাকে না, থাকতে নেই আমি মনে করি। সাংবাদিক মানুষের কাছে শুধুমাত্র তাদের দায়বদ্ধতা রয়েছে সত্য খবর, সত্য কথা মানুষের সামনে তুলে ধরার জন্য। দেখবেন, আমরা যখনই কোনো রাজনৈতিক দলের কোনো লেবেল আমাদের পিঠে লাগিয়ে দেওয়া হয়, কেন লাগিয়ে দেওয়া হয়? আপনি যতদিন ওই রাজনৈতিক দলের হয়ে ভালো প্রচার করবেন ততদিন আপনি তাদের বন্ধু, কিন্তু যেদিন আপনি সত্য সংবাদটা প্রকাশ করে দেবেন সেদিনকেই দেখবেন এই বেলডাঙ্গাতে যে ঘটনাটা ঘটেছে সেখানে মহিলা সাংবাদিককে রেয়াত করা হয়নি, তার উপরেও ঝাঁপিয়ে পড়ে তাকে মারধর করা হয়েছে। কিন্তু আমরা মনে করি যে এই যে ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনায় আমাদের গ্রাম গঞ্জে প্রতিনিয়ত আমাদের সাংবাদিকদের উপরে আক্রমণ হচ্ছে, মারধর করা হচ্ছে, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে। আমাদের কাছে কিন্তু এমন একাধিক উদাহরণ রয়েছে। আজকে আপনারা দেখলেন যে এটা বেলডাঙ্গাতে মারার পরে পুলিশের কাছে গেল, পুলিশ বলছে আমরা নিয়ে যেতে পারবো না, পুলিশ বলছে আমরা নিয়ে যেতে পারবো না। আমরা গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, পুলিশ রয়েছে আমাদের সঙ্গে গণতন্ত্র রক্ষার একটা স্তম্ভ হিসেবে। পুলিশ বলছে আমি সাংবাদিককে নিরাপদ দূরত্বে তাকে সরিয়ে দিতে পারবো না।
আমরা একটা কথা আপনাদের কাছে মনে করাতে চাই, খুব সম্ভবত ভুল না করলে 1995-96 সালে যখন সোনালীও আমাদের সঙ্গে ছিলেন, আমরা কিন্তু সাংবাদিকদের নামে যে মিথ্যা মামলা করা হয়েছিল, যারা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম যেগুলো রয়েছে সেই সমস্ত সাংবাদিকদের নামে কিন্তু বারাসাত থানায় এফআইআর করা হয়েছিল। আমরা সারাদিন সেখানে মিছিল করে বারাসাতের জেলা শাসকের অফিসের সামনে আমরা কিন্তু সেখানে ঘেরাও প্রতিবাদ অবস্থানে বসেছিলাম। এটা আপনাদের মনে করাচ্ছে এই কারণেই যে আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে সাংবাদিকদের একটুখানি ভাবনা চিন্তা করে কথা বলতে হবে, ওদের একটা আজকের দিনে ওদের একটা জুম্মাবার, এই দিনে একটু সামলে টামলে কথা বলতে হবে। কেন? সেদিন 1995 সালে আমাদের তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি সেদিন আমাদের উত্তর 24 পরগনা জেলা শাসকের অফিসের সামনে ছুটে এসেছিলেন আমাদের সেই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য। এবং তিনি এও করেছিলেন যে আকাশ মেঘলা ছিল বলে তিনি আমাদের টিনের ছাউনি করে যাতে আমরা আন্দোলনটা চালিয়ে যেতে পারি সেই ব্যবস্থাটা তিনি সেদিনকে করেছিলেন। তাহলে তার আজকের কেন এই পরিবর্তন? আজকের কেন তিনি সাংবাদিকদের যখন মারধর করা হচ্ছে, সাংবাদিকদের যখন অত্যাচার করা হচ্ছে, তার কলমকে যখন কেড়ে নেওয়া হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী বলছে যে আজকে তো জুম্মাবার, একটু সাবধান হয়ে কথাবার্তা বলতে হবে। আবার আমরা দেখলাম সেখানকার যে এসপি রয়েছেন সানিরাজ, তিনিও বলছেন যে সাংবাদিকদের ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। কিসের ভাবনা চিন্তা ভাই? আমাদের সংবাদ মাধ্যমের ইতিমধ্যে সেই সময় তো সোশ্যাল মিডিয়ায় এত প্রভাব ছিল না, বা সোশ্যাল মিডিয়া সেই সময় ছিলই না। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম আমাদের সংবাদ সংস্থা খুলে তারা কিন্তু প্রত্যেকে মানুষের সামনে সত্য খবর তুলে ধরার চেষ্টা করছে। শুধু নয়, যে মানুষগুলোকে এখানে আপনারা দেখছেন, এই মানুষগুলো কিন্তু এই সাংবাদিকতা পেশার চাইতে তাদের নেশা হয়ে গেছে বেশি। দেখবেন যে একবার এই নেশার মধ্যে ঢুকে গেছে সাংবাদিকতা করার, তার অর্থনৈতিক সংকট থাকলে, তার পয়সা না থাকলে সে জল খেয়ে হলেও কিন্তু এই সাংবাদিকতার কাজটাকে চালিয়ে যেতে চায়। এরকম অনেকেই আমাদের মধ্যে এখানে রয়েছেন যারা কিন্তু সারাটা জীবন নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করে চলেছেন, এবং সেই সংবাদ পরিবেশন করে চলার কারণেই তাদের উপরে আক্রমণ হচ্ছে। আমরা খুব অবাক হয়ে যাচ্ছি যে বড় বড় সংবাদ মাধ্যমের যেসব সাংবাদিকরা মার খাচ্ছে, তারা মার খাওয়ার পরে কলকাতা কেন্দ্রিক কোনো মিছিল, কলকাতা প্রেস ক্লাবের কোনো সভা, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি না। কেন? আমরা গ্রাম থেকে যারা সাংবাদিকতা করি, আমরা কিন্তু প্রতিনিয়ত সেই সমস্ত ঘটনার প্রতিবাদ আমরা জানাচ্ছি। তাহলে শহরের যে প্রেস ক্লাব খুলে রাখা হয়েছে, সেখানে আমাদের মতন যারা সাংবাদিক আছে, পাক্ষিক বা সাপ্তাহিক সংবাদপত্রের বা যারা নিজেরা মিডিয়া চ্যানেল খুলে তারা সাংবাদিকতা করছেন নিষ্ঠার সঙ্গে, তাদের যদি মারা হয়, তাদের যদি মিথ্যা মামলা দেওয়া হয়, তাহলে কিভাবে তারা সত্যি কথা ভয়ের সঙ্গে তুলে ধরবে? এই বিচারটা কিন্তু মানুষকেই করতে হবে, মানুষকে এটা বুঝতে হবে যে আজকের কেন আমরা সাংবাদিকরা রাজপথে, কেন সাংবাদিকরা আজকে এই লড়াইয়ের জন্য সামিল হয়েছে, কেন গ্রামে গঞ্জে সাংবাদিকরা টোটোর মাথায় মাইক লাগিয়ে প্রতিবাদ করছে। আমরা মনে করি যে যেভাবে আমাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সাংবাদিকদের মারধর করে, পুলিশের কেসের ভয় দেখিয়ে, নানান রকম অত্যাচার করে সাংবাদিকদের থামিয়ে দিতে চাইছে, যাতে গ্রামে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার খবর যাতে শহরে না চলে যায়, সেই ঘটনার খবর যাতে নবান্নে না চলে যায়, সেই জন্যই কিন্তু আমাদের এই গ্রামীণ সাংবাদিকদের উপরে, গ্রামে যারা সাংবাদিকতা করছে তাদেরকে একটা মহল, একটা চক্র, একটা র্যাকেট তাদেরকে টার্গেট করে করে মারধর করছেন, মিথ্যা কেস দিচ্ছেন, যাতে ভয় পেয়ে তারা এই আন্দোলনমুখী না হয়, ভয় পেয়ে তারা যাতে সত্যি কথা না বলে, এটাই কিন্তু তারা করে চলেছেন। আমরা একটা শেষ কথা বলে আমি শেষ করতে চাই যে যারা সাংবাদিকদের পেটাচ্ছেন, তারা যদি মনে করেন যে সাংবাদিকদের পেটালে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সাংবাদিক
সাংবাদিকদের পেটালে কিন্তু সব সমস্যার সমাধান হবে না। আমাদের সাংবাদিকরা যখন কলম ক্যামেরা ছেড়ে তারা যখন রাজপথে নামবে, যে সমস্ত দুষ্কৃতী, যে সমস্ত ভণ্ড, যে সমস্ত মাফিয়ারা, যে সমস্ত কালোবাজারি যারা করেন, তারা আমাদের সাংবাদিকদের আক্রমণ করলে এরপরে কিন্তু আমাদের পাল্টা রুখে দাঁড়াতে হবে। কারণ আমাদেরও কিন্তু রক্ত মাংসের শরীর, আমরাও কিন্তু মানুষের মতন জীবনযাপন করি। স্বাভাবিকভাবে আমাদের উপর যদি অত্যাচার হয়, সেই অত্যাচারের প্রতিবাদ কিন্তু আমাদের করতে হবে। এবং আপনারা মনে রাখবেন যে দেখবেন যে যদি কোনো নিষিদ্ধ পল্লীতে গিয়ে কোনো মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, দেখবেন সেই নিষিদ্ধ পল্লীর যারা যে সমস্ত মা বোনেরা থাকে তারা কিন্তু সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে, সেই অত্যাচারের বিরুদ্ধে। কিন্তু আমরা লক্ষ্য করি যে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা রয়েছে, আমরা নিজেরা অনেকেই অনেককে ভাবতে পারি না যে আমার মায়ের সন্তান। আজকে রাজীব এখানে আছে, সোনালী আছে, দেবাশিসদা রয়েছে, যারা রয়েছেন, যারা আরো এখানে যারা আমার বন্ধু ভাই বোনেরা রয়েছেন, আপনাদের প্রথমে মনে করতে হবে যে যত সাংবাদিক আমরা আছি আমাদের সঙ্গে সকলের রক্তের সম্পর্ক রয়েছে। এই রক্তের সম্পর্ক রয়েছে এটা যদি আমরা ভাবতে না পারি, তাহলে আগামী দিনেও কিন্তু আমরা মার খাবো এবং আমাদের মারার জন্য কিন্তু একটা শক্তি তৈরি হচ্ছে। আপনারা মনে রাখবেন যে আগামী যে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের গ্রামীণ যারা সাংবাদিক রয়েছেন, যারা স্বাধীন সাংবাদিকতা করেন, যারা সত্য কথাটাকে সত্যভাবে মানুষের সামনে তুলে ধরেন, তাদের পক্ষে কিন্তু একটা ভয়ঙ্কর চিন্তার বিষয়। কারণ তারা মার খেলে দেখবেন কিন্তু কলকাতা কেন্দ্রিক যারা সাংবাদিক আছে তারা প্রতিবাদেও আসে না, প্রতিবাদের মিছিলেও নামে না। তাদেরকেও ঘুম ভাঙাতে হবে। বাংলার গ্রামগঞ্জে যত মানুষ রয়েছেন প্রত্যেকটা সুনাগরিকের কাছে আমাদের আবেদন যে আমাদের সাংবাদিকদের পাশে আপনারা দাঁড়ান, আমাদের সাংবাদিকদের আপনারা সত্যি খবর তুলে ধরার জন্য সাহস যোগান, আমাদের সাংবাদিকদের মদত দিন, তারা সত্যি কথা লিখতে পারে, সত্যি কথা বলতে পারে, তাহলে অনেকেরই কিন্তু মুখোশ খুলে যাবে। অনেক যারা বড় বড় মহারথী রয়েছেন সেই সব মহারথীদের মুখোশ কিন্তু খুলে যাবে। তাই আজকের আমাদের এই পথসভার জাস্ট একটা ট্রায়াল মাত্র আমরা দিলাম। এরপরে যদি কোথাও আক্রমণ হয় সেদিন দেখবেন যে আমরা কি করতে পারি। সেদিন বুঝবেন যে যারা সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছেন, যেভাবে আমাদেরকে পেটানো হচ্ছে, ঠিক তার প্রতিবাদে আমরাও কিন্তু আমাদের কলম ক্যামেরা নিয়ে আমরা কিন্তু গর্জে উঠবো। আর এখানে যারা সাংবাদিক রয়েছেন আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যে যেখানে আমাদের সাংবাদিক আক্রান্ত হোক না কেন, আপনাদের চ্যানেল, পোর্টাল, খবরের কাগজ সব জায়গাগুলোতে যদি আপনারা খবরটা তুলে ধরেন, তাহলে দেখবেন যে ওই শক্তি কিন্তু অনেক দূরে পালাবে। কারণ আপনারা যারা এখানে রয়েছেন তাদের হচ্ছে স্বাধীন সাংবাদিক সংস্থা। তারা যদি মনে করেন যে কোনো খবর লিখে 100 লাইন লিখবে, সেই 100 লাইনই সংবাদ হিসেবে প্রকাশ হবে, কারণ ক্ষমতা নেই সেটাকে বাধা দিতে পারে। আর যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের আন্ডারে কাজ করেন, তাদের পক্ষে একটু দুঃসাধ্য, কারণ মালিকের একটা পলিসি থাকে, সেই পলিসি নিয়ে চলে। আমরা শুধু একটাই বলবো, এই পলিসি সমস্ত দূরে রাখুন। সাংবাদিক সব আমরা ভাই ভাই, ভাই বোন। আমাদের উপর আক্রমণ হলে তার পাল্টা আক্রমণ আমরাও করব কলম এবং ক্যামেরার মাধ্যমে। এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত
হাউস, বাড়ির যাবতীয় হোম অ্যাপ্লায়েন্সেস যেখানে পেয়ে যাবেন খুবই কম বাজেটে, কম দাম ও ভালো কোয়ালিটির প্রোডাক্টের একটাই ঠিকানা, কেসরি লাইট হাউস। লোকেশন নৈহাটি গৌরীপুর চৌমাথা নিয়ার মুথুট ফাইন্যান্স এবং আওয়ালসিটি মোড় ও কাঁচরাপাড়া সতীসঙ্গী রোডের বিপরীতে। আমাদের মোবাইল নাম্বার 449836153208, কাঁচরাপাড়া 9674029687, আওয়ালসিটি 9007225257।